নীল চিরকুট, লেখনীতে নৌসিন আহমেদ রুদেলা। গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়েছে মাত্র। আকাশে তেজস্বী সূর্য, রোদের তাপে উত্তপ্ত হয়ে রয়েছে পিচ ঢালা রাস্তা, ফুটপাত। শাহবাগ জাতীয় গ্রন্থাগারে দ্বিতীয় তলার ফ্যানগুলো দ্রুত গতিতে ঘুরছে, চারপাশে পিনপতন নীরবতা। হাবসা গরমে ঘেমে নিয়েই চাকরি বই খাটছে বিভিন্ন বয়সের পাঠক। গ্রন্থাগারে একদম কোনোর দিকে বিরক্ত ভঙ্গিতে বসে আছে নীরা। সামনে রাখা বইয়ের এক আধ পাতা উল্টে পাল্টে দেখে নিয়ে ফিসফিস করে বলল, তুই কি তোর পাগলামোটা বন্ধ করবি না নমু? এভাবে আর কতদিন? সহ্যে একটা সীমা থাকা উচিত। তোর কি বিরক্ত লাগে না? নম্রতা জবাব দেয় না। সামনে থাকা চিরপরিচিত ফিলোসফির বইটি আবার উল্টে পাল্টে দেখে। বইয়ে মলাটের নিচের দিকটায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নীরা এবার চেতে উঠে বলল, আর কতবার দেখবি এই বই? 3 বছর ধরে তো দেখছিস, কিছু পেয়েছিস? নীরা উঁচু স্বরে কয়েক জোড়া বিরক্ত চোখ তার উপর এসে পড়ল। নীরা ছটপট গলার স্বর নিচু করল, চাপা ফিসফিসিয়ে বলল, নমু, পাগলামো করিস না। আজকালকার যুগে এমনটা শুধুই কল্পনা। কেন এত সিরিয়াস হচ্ছিস বলতো? 3টা বছর কি থেকে কি হয়ে গেছিস জানিস? একবার তাকিয়ে দেখেছিস নিজেকে? এটা 1919 নয়, এটা 2019। বোঝার চেষ্টা কর একটু। নম্রতা জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। হাতের বইটা নির্দিষ্ট জায়গায় খুব যত্ন করে রাখলো। ডান হাতের আঙুলগুলো দিয়ে খুব যত্ন করে ছুঁয়ে দিল বইটার গা। সাথে সাথে বুকের ভেতর উতলে উঠল একদলা কান্না। নম্রতা মুখ ফুরিয়ে নিঃশ্বাস ফেলল। এদিক ওদিক তাকিয়ে চোখের জল গড়ানো আটকালো। আর কত কাঁদবে সে? প্রতিটি দিনই তো এমনই হচ্ছে। প্রতিটি মুহূর্তেই তো নিঃশ্বাস আটকে আটকে বেঁচে থাকছে সে। নীরা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নম্রতার কাঁধে আলতো স্পর্শ করে বলল, ক্লাস টাইম হয়ে গেছে দোস্ত, এবার তো চল। আর কতক্ষণ থাকবি? নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, চল। কথাটা বলেও কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে নম্রতা। এক দৃষ্টি তাকিয়ে থাকে ফিলোসফির ময়লা হয়ে আসা মলাটটির দিকে। তারপর ধীর গম্ভীর পায়ে বেরিয়ে যায়। নীরা খানিক অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট্টবেলায় উচ্ছল বান্ধবীটির এমন বদলে যাওয়া দেখে বুকের ভেতর চিনচিন ব্যথা করে ওঠে। মনটা সে অজ্ঞাত পুরুষের প্রতি ভয়ানক রাগে ফুঁসে ওঠে। পর মুহূর্তেই নিভে যায়। কে জানে আদৌ সেই পুরুষ নাকি কোনো মহিলা। ভার্সিটি ক্লাস শেষে রুকি হলের দিকে হাঁটছিল নম্রতা আর নীরা। বরাবরের মতোই চুপচাপ নম্রতা নীরার গল্প ঝুড়ির নীরব শ্রোতা। নীরা ছোট থেকেই কম কথা বলা মেয়ে, আর নম্রতা চঞ্চল। কিন্তু সেই ইনসিডেন্টের পর অদ্ভুতভাবেই বদলে গেল সব। নম্রতার চঞ্চল শরৎ এর শিউলির মতো ঝরে পড়ল। দুই বান্ধবীর মধ্যে তৈরি হলো বিস্তর নীরবতা। সেই নিশ্চুপতা দূর করতে ইন্ট্রোভার্ট নীরা নিজেকে প্রকাশ করতে শিখল। নম্রতাকে ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগলো, কিন্তু নম্রতা আটকে থাকা মনটা সচল হলো না। হাজারো ব্যস্ততার হাসি মজার মাঝেও একচলতে উদাসীনতা তার চোখে মুখে দীর বসতি গেড়ে বসল। সেই দীর বসতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা কি নীরা আছে? রুকি হলে প্রধান ফটকের কাছে আসতে হঠাৎই দাঁড়িয়ে পড়ল নম্রতা। নীরা নম্রতা থেকে কয়েক পা এগিয়ে গিয়েছিল। পেছন ফিরে ভ্রু কুচকালো, বলল, কি রে, দাঁড়িয়ে পড়লি যে, কি হয়েছে? নম্রতা জবাব না দিয়ে ফটকের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাতের দিকে তাকিয়ে রইল। মেয়েটির হাতে 10-12টা পাতলা নীল রঙের কাগজ রোল করে ধরে রেখেছে হাত। নীরা জবাব না পেয়ে নম্রতা দৃষ্টি অনুসরণ করে মেয়েটির হাতের দিকে তাকালো। তারপর নরম কণ্ঠে ডাকলো, নমু। নম্রতা ছোট নিঃশ্বাস ফেলে তাকালো। হাসার চেষ্টা করে বলল, কিছু না, চল। নীরা দীর্ঘশ্বাস গোপন করে মাথা নাড়ালো। নম্রতার গোপন রাখা অস্ত্রগুলো সে আজ বেহায়ের মতো ঝরবে তা বেশ বুঝতে পারছে নীরা। এমনটাই তো দেখে আসছে দিনের পর দিন। 1-2 সপ্তাহ ঠিকঠাক যায়, তারপর আবারও শুরু হয় নম্রতার ধুকে ধুকে কান্না। আচ্ছা, এত মেয়ের কি এত আবেগ সাজে? নীরা আপ্লুত মস্তিষ্ক উত্তর দেয়, ছোট বড় কি, মেয়ে মানেই তো আবেগে আটখানা। হলে পৌঁছে প্রয়োজনীয় কাজগুলো বেশ স্বাভাবিকভাবে করলো নম্রতা। গোসল খাওয়া শেষ করে বিছানায় গায়ে এলালো। বিছানায় গায়ে এলিয়ে দেওয়ার পরেই উপলব্ধি করলো সে ভীষণ ক্লান্ত। শরীরের ভারটা বোধ হয় আর বয়ে চলা যাচ্ছে না। মাথাটা ঝিমঝিম করছে।
বুকে জমিয়ে রাখা কান্নাগুলো উতলে উতলে উঠছে। নম্রতা ফ্যানের সুইচ অন করে আগাগোড়া কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। ক্লান্ত চোখ জোড়া বন্ধ করতে বুকে অসহনীয় এক ব্যথা চিনচিন করে উঠল। নম্রতা হুড়মুড় করে উঠে বসল। টেবিলের ড্রয়ারে থাকা পুরনো ডায়েরিটা বের করে বুকড়িয়ে চেপে ধরল। গলাটা খানিক কাঁপছে তার, বোধহয় কান্না পাচ্ছে। নম্রতা বিছানার সাথে লাগোয়া দেয়ালে ঠেস দিয়ে বসল। চোখ দুটো বুজে নিয়ে বুক ফুলিয়ে শ্বাস নিল। ডায়েরিটাকে আরো শক্ত করে চেপে ধরল বুকে। মনের কার্নিশে ভেসে উঠল প্রায় 4 বছর আগের অদ্ভুত সুন্দর দিনগুলোর কথা। তখন কতটা চঞ্চল ছিল নম্রতা। 2015 সাল, মাত্রই কলেজে পা রেখেছে নম্রতা। দীর্ঘ সময় গার্লস স্কুলে কাটানো মেয়েগুলো যেমন কলেজে উঠে পাখা মেলে দেয় আকাশে, ঠিক তেমন ভাবে পাখা ছড়িয়েছিল নম্রতা। ক্লাসে বাইরে বান্ধবীদের আড্ডা দুষ্টুমিতে সে গিয়েছিল। সে কিভাবে একদম ছেলে বন্ধু জুটিয়ে নিয়েছিল সে, কিন্তু কারোর সাথে তেমন একটা ঘনিষ্ঠতা হয়ে ওঠেনি। উকিল বাবার 2 মেয়ের বড়জনই ছিল নম্রতা, ছোট বোন নন্দিতা। তখন ক্লাস 1-এর গণ্ডিতে পা দিয়েছে মাত্র। বাবার আদরও হয় বাড়িতে তখন অবাধ স্বাধীনতা। সকালে কলেজের নামে বেরিয়ে সন্ধ্যা 5টার আগে বাসায় ফিরে গেলেই সব দুষ্মাপ। নম্রতা তখন শাহবাগেই থাকতো। তাদের ধানমন্ডি বাড়িটি কমপ্লিট হয়নি তখনও। সে বছরই বান্ধবীদের সঙ্গ পেয়ে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে রবীন্দ্র সরোবরের চষে বেড়ানো হলো তার। বাসা বেশ কয়েকবার জব্বর বকুনিও খেল। ভালো মেয়ের পদবিটা সরে গিয়ে দুষ্টু ফাজিল মেয়ের পদবিগুলো সে বছরই পাওয়া হলো। এই দুষ্টুমি ভরা জীবনটাতে হঠাৎই একদিন ঘটনা প্রবাহতে এলো। কলেজ ফাঁকি দিয়ে বান্ধবীদের গিয়ে বসলো শাহবাগ জাতীয় গ্রন্থাগারে। সে সময় নম্রতা ব্যতীত বান্ধবীদের প্রায় সবারই বয়ফ্রেন্ড ছিল। নম্রতা প্রেম ভালোবাসা পছন্দ করে না, তেমনটাও নয়। বরং প্রেম নিয়ে নম্রতা ছিল অন্যরকম বিলাসিতা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সামনাসামনি প্রেম তো সবাই করে। নম্রতা ইচ্ছে সে চিঠি প্রেম করবে, একদম সে আগের যুগের মতো। সপ্তাহে একটা চিঠি পাওয়া, ধুরু ধুরু বুকে সেই চিঠি পড়া, বুক ভরা আবেগ নিয়ে চিঠি লেখা, অপেক্ষা করা, আরো কত কি। নম্রতা এমন উদ্ভট কথায় হেসে কুল পেত না নীরা। সেবারও তাই হলো। নীরা হাসতে হাসতে বলল, ধুর, এমনও কি হয়? অসব শুধু কল্পনাতেই সম্ভব। এটা তোর মানদত্তার আমল না দোস্ত, 2015 সাল। এখন প্রথম দিন প্রেম করে দ্বিতীয় দিনে বন্ধুদের ফাঁকা বাসা খুঁজে ছেলেরা। সে যুগে চিঠি প্রেম, তো আবার না দেখে। ইম্পসিবল। এমন ছেলে বাংলাদেশে কেন? এই পৃথিবীতে আছে কিনা সন্দেহ। নম্রতা মুখ ফুলিয়ে বলল, একদম ফাউল আলাপ করবি না বলছি। প্রেম করতে হলে চিঠি প্রেমের করবো, তবু না দেখে, একদম পুরাতন যুগের মতো। আমাদের যোগাযোগে শুধু একটা সোর্সই থাকবে, তা হলো চিঠি। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিচ্ছু না। একটা চিঠি পাওয়ার আশায় ক্যালেন্ডারে দিন গুনবো, আর যখন সেই আকাঙ্ক্ষিত চিঠিটা পাবো তখন এক মুঠো স্বর্গীয় সুখ আছড়ে পড়বে আমার বুকে। ভাবতে পারছিস? নীরা বইয়ের পাতা উল্টোতে উল্টে তাচ্ছিল্য ভরে আসলো। মাথা নেড়ে বলল, পাচ্ছি। তুই যে দিন দিন পাগল হয়ে যাচ্ছিস তা বেশ ভালোই বুঝতে পারছি আমি। শোন দোস্ত, একলা আগলা স্বপ্ন দেখা বন্ধ কর। এই আধুনিক যুগে এসে যোগাযোগের এত উপকরণ থাকা সত্ত্বেও কোনো ছেলে একটা চিঠি পাওয়ার আশায় বসে থাকবে না। আগে প্রেম করার কোনো রাস্তা ছিল না বলে চিঠি চালানো হতো, এখন সেই সমস্যা নেই। যে জিনিসটা সহজে পাওয়া যাচ্ছে তার জন্য এত অপেক্ষা কেন? নম্রতা উৎসাহ নিয়ে বলল, তুই বুঝতে পারছিস না, সহজ জিনিস তো সবাই পায়। ভালোবাসা এতটা সহজ হয়ে গেছে বলেই এখন আর তার মূল্য নেই। প্রথমবার দেখা হলো, দ্বিতীয়বার দেখা হতেই বলে দিল আই লাভ ইউ, মানে কোনো ফিলিংস নাই। বলতে হয় বলে বলছে, বলতে না হলে বলতো না। আই লাভ ইউ শব্দটা যোগাযোগের সহজলভ্যতার জন্য এতটা ঠুনকা সস্তা হয়ে গিয়েছে, কিন্তু আমার প্রেম হবে ইউনিক। চিঠিতে দুজনে আবেগ থাকবে, অপেক্ষা থাকবে, এক চিঠি বারবার পরে আকুতি থাকবে, তারপর ধীরে ধীরে গড়ে উঠবে বন্ধন, যুগসূত্র। নীরা হাত জোড় করে নিচু সরে বলল, আমারে ক্ষমা দে মা, এসব পাগলা আলাপ দয়া কইরা আর করিস না। মানুষ তোরে পাবনায় দিয়ে আইব। জীবনটা সিনেমা না দোস্ত, তুই তো রীতিমতো বাংলা সিনেমা রচনা করে ফেলেছিস। নম্রতা ফুঁসে উঠে বলল, ঠাডাইয়া লাগাবো এক চর। তোর বিশ্বাস করতে ইচ্ছে না করলে করিস না, জোর করছে কে? চিঠি প্রেম হবে কি হবে না তা আগেই কি করে বলিস তুই? আগে তো চেষ্টা করে দেখি নাকি।
নীরা সন্ধিহান গলায় বলল, চেষ্টা? তা কি করে চেষ্টা করবি তুই? দুর্বুদ্ধ আসলো। নোটবুক থেকে একটা নীল রঙের কাগজ টেনে নিয়ে বলল, এইভাবে। নীরা বুঝতে না পেরে বলল, মানে? নম্রতা জবাব দিল না। নীল কাগজে মসৃণ জমিনে একের পর এক অগোছালো শব্দগুচ্ছ সাজাতে লাগলো। তার প্রথম সম্বোধনটা ছিল এমন, প্রিয়। তোমার সম্বোধন করার জন্য চমৎকার কোনো শব্দ এই মুহূর্তে আমার মাথায় আসছে না, তার সম্বোধনটা উচ্চ রাখছি। তুমি তো জানো, নীরবতাতেই মিশে থাকে হাজারো আকুতি, হাজারো ভালোবাসা। তাই এই নীরবতা থেকেই না হয় খুঁজে নাও সেই নাম। চমৎকার শেষ সম্বোধন, যে সম্বোধনে কেঁপে উঠবে তোমার বুক, ফুটে ফুটবে তৃপ্তির হাসি। আচ্ছা, তুমি আমি দুজনেই কি এক? যদি একই হয় তাহলে কি তোমার স্বপ্নগুলো আমার স্বপ্নের মতো ধোঁয়াশে, ভীষণ অগোছালো? এই মনটা কি হঠাৎ হঠাৎ ভীষণ অভিমানে আমার মতো আরো খানিকটা অগোছালো হয়ে যায়? আমার হয়, খুব করে হয়। জানো, হঠাৎ করে চমকে উঠি, হঠাৎ করেই কান্না পায়, বুকে ব্যথা হয়, তার সাথে অসহনীয় এক শূন্যতা। সে শূন্য মনে খা খা দুপুরে নেমে আসে, কখনো বা নামে গাঢ় বর্ষা। দুপুরে প্রখরতায় পড়ে টমাটে এই মন, বর্ষার হয় অপ্লুত রক্ত ভেজা বান। বুকের কোথাও যেন তীক্ষ্ণ ব্যথা, অযথায় কান্নাগুলো গলায় এসে আটকে যায়। ছন্নছাড়া বাতাসে উড়ে চলে লম্বা চুল, উদাসী চোখ দুটো বারবার পাতা ঝাপটায়, কিন্তু অপেক্ষাটা ফুরায় না। মন বলে, এই তো আসবে, এখনোই তো সময়। কিন্তু আসে না। কি আসে না? কেন আসে না জানি না, শুধু জানি অপেক্ষাটা ফুরায় না। এই অপেক্ষাটা বুঝি নির্বাক, অমর। এই অপেক্ষায় হয়তো মৃত্যু নেই। আমি এই অপেক্ষার একটা নাম দিয়েছি, জানো? এই অপেক্ষাটার নাম হলো পেইন অফ এক্সপেক্ট।